গতকালকে রুম্মানের ব্যাটিংটা দেখছেন? ওই যে 12 বলে 30 রানের একটা ইনিংস খেললো। আমি লাইভ দেখি নাই, পরে ইউটিউবে দেখলাম, ওই যে সম্প্রচারকারীরা আপলোড করছেন, ওখান থেকে দেখলাম। দেখতে গিয়ে রোমানের ব্যাটিং তো যখন দেখি, সাব্বির রহমান রোমান, রোমান শুনে আবার অবাক হয় না, সাব্বির রহমান রোমান, ওর ব্যাটিং যখন দেখি মুগ্ধ হয়ে যাই। যেখানে ও যদি একটা ছক্কা মেরেও আউট হয়ে আসে, ওই একটা ছক্কা সারা দিন ঘুরতে থাকে মাথার ভিতরে, যে কি সুন্দর একটা ছক্কা দেখলাম, কি সুন্দর একটা ছক্কা দেখলাম। কালকে ও 3টা ছক্কা মারছে, এর ভিতরে 3 নাম্বার ছক্কাটা দেখতে গিয়ে আমার কয়েকটা কোশ্চেন একসঙ্গে মাথার ভিতরে চলে আসে। 3 নাম্বার ছক্কাটা ছিল, বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, ও বিশাল একটা ব্যাট সুইং করে বলটারে একদম স্কোয়ার লেগের ওপর দিয়ে মেরে দিল, বিশাল ছক্কা, গ্যালারির কাছাকাছি চলে গেল। এখন এই জিনিসটা দেখতে গিয়ে আমার প্রথমত মনে হলো, এই যে বিশাল ব্যাট সুইংটা করলো, এটাকেই তো আজকাল আমরা গল্ফের ব্যাট সুইং বলতেছি, গল্ফ সুইং বলতেছি। আবার যে মুহূর্তে শটটা করলো, ওই মুহূর্তে ওর ফুটো একটা বারবার টেনে দেখতেছিলাম, যে একদম ওই মারার মুহূর্তে পাটা কি সলিড ভাবে মাটির সঙ্গে আটকে আছে। মানে ওই যেটাকে আমরা বলতেছি বেস বলের মতো শক্ত বেস। এই জিনিসগুলো রোমান শিখলো কোত্থেকে? রোমান যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে ছিল, তখন তো পাওয়ার হিটিং এর এই সব কথাবার্তা কোনোদিন রোমান শোনে নাই। রোমান তাহলে এগুলো কই পাইল? আরেকটা জিনিস মনে হলো, যে এই যে ছেলেটা রোমান, রোমান তো ওই যে 2022 সালে কয়েকটা ম্যাচ খেললো, হঠাৎ করে এসে টি-20, তার আগে পরে দীর্ঘকাল ধরে রেগুলার ম্যাচ পায় না, রেগুলার ম্যাচ পায় না। তাহলে ও মাঠে নামলেই এরকম সব দানবীয় ইনিংস খেলে কি করে? এই যে গত বিপিএল এর প্রথম ম্যাচে নানা রকম নাটকের পরে হঠাৎ করে খেলতে নামলো, নেমে একটা 80+ ইনিংস খেলে ফেললো, বিরাট ঝড়ের মতো 200+ স্ট্রাইক রেটে। এই জিনিসগুলো কিভাবে করে? কিভাবে ম্যাচ ফিট থাকে? কিভাবে এত সুন্দর ফিট থাকে? তো ভাবলাম যে রোমানের সঙ্গে কথা বলি, ভাবলাম একটু কথা বলে ফেললি। রোমান একটু কিছু গোপন রহস্য জানালো, যে সে কিভাবে ম্যাচ ফিট থাকে, কিভাবে যে কোনো সময় মাঠে নামার জন্য প্রস্তুত থাকে, রাত দুপুরে ডেকে বললেও ও এরকম ইনিংস খেলে দিতে পারবে, এটা ও কিভাবে তৈরি করছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে পাওয়ার হিটিং এর যে কৌশলগুলো, এই কৌশলগুলো সে নিজে নিজে কিভাবে রপ্ত করছে, এই দুটো জিনিস আমাকে বিভিন্ন কৌশল দিয়ে বলল। সেই কৌশলগুলো আসেন আজকে ফাঁস করে দেই, আপনাদের ফাঁস করে দেই। আপনারাও চাইলে রুম্মানের মতো করে জিনিসগুলো করতে পারেন। রুম্মান যে কৌশলগুলো বলছে, খুব সলিড কিছু জিনিস আছে এখানে, এগুলোর পিক করতে পারেন, পিক করে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন সবসময় ম্যাচ ফিট থাকা যায় কিনা। আসেন গল্পগুলো করি। আজকে এনসিএল এর খেলা হচ্ছে না, এই না হওয়া নিয়ে হতে পারতো যে একটা রাগি রাগি কন্টেন্ট করব। তো ইদানিং ভাবতেছি যে বেশি রাগি রাগি কন্টেন্ট হয়ে যাচ্ছে। আমার যে বৈশিষ্ট্য, সেটার সঙ্গে এত রাগ, এত সমালোচনা, এত সিনিক কথাবার্তা এগুলো যায় না। আসলে অন্যায়, অনিয়ম, কিছু ভুল ত্রুটি এগুলো তো থাকবেই। এর মধ্যে ভালোটা নিয়ে গল্প করতে হবে, সেটাই তো আমার কথা ছিল, তাই না? যে আমি ভালো ভালো গল্প বলবো, আপনাদের পুরোনো দিনের গল্প বলবো, এই সময়ের ভালো কথা বলবো। সেটা ভাবতে গিয়ে দেখলাম যে সাব্বিরকে নিয়ে বলাটাই আজকে সবচেয়ে ভালো হবে, যেহেতু তার সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথা হলো। তো সেই জায়গাটা প্রথমেই আমার যে জিনিসটা মনে পড়লো, যে গত বছর বিপিএল এর কথা আপনি যদি ভাবেন, গত বছর বিপিএল এর আগে অলমোস্ট 2 বছর সাব্বির রহমান রুম্মান বাংলাদেশে কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলে নাই, নানা কারণেই খেলে নাই। কখনো হয়েছে যে টুর্নামেন্টের টিম পায় নাই, কখনো হয়েছে যে ও কোনো একটা কারণে মিস করছে। প্রায় 2 বছর ও কোনো কম্পিটিটিভ খেলা বাংলাদেশে খেলে নাই। এরপরে ওকে অনেকটা শাকিব খানের ব্যক্তিগত আগ্রহে, মানে ঢাকার যিনি মালিক, তার ব্যক্তিগত আগ্রহে টিমে নেওয়া হলো। নেওয়ার পরেও কোচ ছিলেন সুজন ভাই, সুজন ভাই ওকে খেলাতে চাচ্ছিলেন না। এবং সেখানে যথারীতি সাব্বির সুলভ কিছু ব্যাপার স্যাপার ছিল, ওই যে অনুশীলনে দেরি করে আসা ও মুক্তমুখ, ফলে সুজন ভাই ওরে প্রথম ম্যাচ নামান নাই। দ্বিতীয় ম্যাচটা ওই যে মালিকের আগ্রহ টাগ্রহ সব মিলায় নামানো হলো। নামানোর পরে সে কি করলো, ওই যে বললাম 200+ স্ট্রাইক রেটে সে একটা 82 রানের ইনিংস খেললো। চিন্তা করতে পারেন আপনি, একটা লোক প্রায় 2 বছর কম্পিটিটিভ ম্যাচ খেলে না দেশের মাটিতে, সেই লোকটা হঠাৎ করে ফ্রম নো হোয়ার বিপিএল খেলতে আসলো, সে নিলামে দল পায় নাই, হঠাৎ করে খেলতে আসলো, খেলতে এসে এরকম একটা দানবীয় ইনিংস খেলে দিল। এবং গত বিপিএলটা কিন্তু তার ক্যারিয়ারের সেরা বিপিএল গুলোর একটা। আপনি যদি দেখেন গত বিপিএল সে ব্যাট করছে 160 স্ট্রাইক রেটে, যেটা তার বিপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ।
এবং এই বছরটাই এই ২০২৫ সালের শুরু থেকেই এ পর্যন্ত সাব্বির যখন যেখানে খেলতে নামছে, এবছর তারপর থেকে একটু ম্যাচ পাচ্ছে বিভিন্ন ফরম্যাটে, সেখানেই সে ফাটায় দিচ্ছে। গতকালকে বোধহয় প্রিন্স তার ওই যে পেজটা ওখানে লিখছে যে এবছর কতগুলো যেন ছক্কা মারছে। সেটা বেশ অনেকগুলো ছক্কা মারছে। এখন এই জিনিসটা কিভাবে হয়? আবার এই যে এনসিএল টি-20 খেলতে নামলো। এনসিএল টি-20 খেলার আগে বহুদিন আপনি সর্বশেষ কবে শুনছেন রোমান কোথায় কি খেলছে? হ্যাঁ, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে। সেখানে খুব ভালো এবছর সে করতে পারে নাই। আর খুব রেগুলার ম্যাচও পায় নাই। তাহলে এই যে হঠাৎ করে এনসিএল টি-20 খেলতে নামলো, একটা ৬ ওভার না ৫ ওভারের ম্যাচে পরিণত হলো জিনিসটা। তারপরে নেমে এরকম একটা ঝড় চালালো। এটা কেমনে সম্ভব? রোমানরে আমি বললাম যে, "রোমান এই যে খেলা পান না নিয়মিত, তারপরে আপনি তো ঢাকায়ই থাকেন না। আপনি যে টপ লেভেল অনুশীলন করবেন, জিম ইউজ করবেন, এগুলো তো সুযোগ পান না। তাহলে আপনার এই যে ফিটনেস, ইদানিং খেয়াল করবেন রোমানের ফিটনেস মনে হয় যে ওর ওই যে তারুণ্য, ওরে তো আমরা চিনি ১৫-১৬ বছর বয়স থেকে। এখন ৩৩ হয়ে গেছে। চিন্তা করেন কতদিন ধরে ওকে চিনি। সে বাচ্চাটা অবস্থায়। সেই সময়ের চেয়েও এখন ওরে বেশি ফিট মনে হয়। এটার কারণ কি? কিভাবে এটা সম্ভব? তো রোমান বলল যে, "দাদা চেষ্টা। আসলে চেষ্টা। আমি চেষ্টা করি এবং এনজয় করি।" তো ও বলতেছে যে, "আপনি জানেন যে আমি অনেকক্ষণ প্র্যাকটিস করি বা অনেকক্ষণ পরিশ্রম করি, ওরকম ছিলেন না। আমি প্র্যাকটিস অল্প সময়ই করি। দেশে যে কয় মাস থাকি ২ মাস ৩ মাস খেলা থাকুক বা না থাকুক, আমি প্র্যাকটিস করি প্রতিদিন নিয়ম করে। নিয়ম করে প্র্যাকটিস করি এবং সেটাকে আমি বেশ কোয়ালিটি প্র্যাকটিসে পরিণত করছি।" সেটা কেমন? সেটা হচ্ছে ও রাজশাহীতে থাকে। আপনারা জানেন কিনা রোমান কিন্তু ঢাকায় খুব একটা থাকে না। লালমাটিয়ায় বোধহয় ওর একটা বাসা আছে। কিন্তু সেখানে খুব একটা থাকে না। ওরে লালমাটিয়া পাইতে খবর হয়ে যায়। ও বেশিরভাগ সময় ফোন দিলে শুনি রাজশাহীতে আছে। সেটাও বলতেছিল যে, "দাদা আসলে ফ্যামিলির কাছে থাকলে ভালো লাগে। এমনিতে তো নানা রকম জটিলতার মধ্যেই জীবন কাটাইতে হয় সবাইকে। তার মধ্যে ফ্যামিলির কাছে থাকলে মাথাটা একটু ঠান্ডা থাকে। ফ্রি মাইন্ডে অনেক কিছু ভাবতে পারি। সবচেয়ে বড় কথা খেলা ছাড়া কোনো কিছু নিয়ে ভাবা লাগে না। তো খেলা তো তেমন হয় না, প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিসটা কিরকম করে সেই জায়গাটাই হচ্ছে মজা। প্রথমত হচ্ছে জিম করে প্রচুর, তারপরে নেট করে। মানে যা ট্র্যাডিশনাল প্র্যাকটিস এগুলো সে সবই করে। মূলত রাজশাহী স্টেডিয়ামে করে। এছাড়া সে একটা বাড়তি জিনিস করে। যেখানে আসলে মূল রহস্যটা লুকানো বলে ও অন্তত মনে করে। সেটা কি? রাজশাহী স্টেডিয়ামের যারা কিউরেটর, যারা গ্রাউন্ডসম্যান, তারা তো ওর অনেক খাতিরের মানুষ। ও তো রাজশাহীর স্থানীয় ছেলে এবং আপনারা জানেন ও কেমন ছেলে। রাজশাহীর কেমন ছেলে। তো যাই হোক সেসব আলোচনা না করি। ও যায়, ওদের সঙ্গে বিরাট খাতির আছে। ফলে ওকে ঠিক সেন্টার উইকেট না হলেও সেন্টার উইকেট তো সবসময় প্র্যাকটিসের জন্য ক্রিকেটার চাইলেই পায় না। কিন্তু ও যেটা করে ঘাসের মধ্যে চলে যায়। মানে খানিকটা মাঠের মধ্যে দাঁড়ায়, সেন্টার উইকেটের কাছাকাছি একটা জায়গায় দাঁড়ায় বেশ খানিকক্ষণ বল হিট করে। ওই ২-৩ টা ছেলেপেলেরে টাকা দিয়ে রাখছে। ওখানে যে প্র্যাকটিস করে ওনাদেরকেও কিছু টাকা দেয়। ও ব্যাপারটার পেছনে ব্যয় করে। ওই যে আমরা শুনি যে অমুক ক্রিকেটার ৳৭,০০০ দিয়ে ইউল্যাব ভাড়া করছে। মানে ও ওরকম না বললেও ঘটনাটা কিন্তু সত্যি। ওকে প্রতিদিন খরচ করেই এটা করতে হয়। যেটা ওর প্রাপ্য ফ্রি। ঢাকায় থাকলে তো ফ্রি পায় এটা। কিন্তু ও এটা টাকা খরচ করে জিম করে, টাকা খরচ করে প্র্যাকটিস করে, টাকা খরচ করে নেট করে। যারা ওকে বল করে দিবে তাদেরকে তো ৳২-৪ হলেও দেওয়া লাগে। এখন মূল রহস্যটা লুকানো হচ্ছে ওই যে যখন মাঠের ভিতরে দাঁড়ায় ব্যাট করে, ওখানে সে প্রতিদিন ৮-১০ ওভার ব্যাট করে। সেই ব্যাটটা করা ও ১ম এ বলল যে ব্যাটটা করার যে উপকারিতা, ওখানে কি কৌশলে ব্যাট করে সেটাও বলতেছি। ওখানে আরো রহস্য আছে। প্রথমত হচ্ছে সে বলতেছে যে, "কেন আমি মাঠের মধ্যে প্র্যাকটিস করতে চাই? মাঠের মধ্যে দাঁড়ায় ৮-১০ ওভার ব্যাট করি। কারণ হচ্ছে আমি সারাদিন যদি নেটে ব্যাট করি, যেহেতু আমি ম্যাচ কম খেলার সুযোগ পাই, আমি বুঝতে পারব না দাদা যে আমি যে শটগুলো করতেছি, এগুলো প্রপারলি হিট হচ্ছে কিনা। মানে একদম দারুণ ব্যাটে বলে হচ্ছে, ছক্কা হয়ে যাবে বা ৪ হবে এটা বোঝা যায় না নেটে। হ্যাঁ, রেগুলার খেলার মধ্যে থাকলে নেটটা তখন হচ্ছে সাপ্লিমেন্টারি হিসাবে উপকার করে। কিন্তু আমি যেহেতু রেগুলার খেলতেছি না, খুব বেশি ম্যাচ খেলতেছি না। ফলে আমি সবসময় বুঝে উঠতে পারি না যে আমার যে শটগুলো করতেছি হয়তো আমার পাওয়ার টাইমিং সুইট হচ্ছে, কিন্তু ওই বলটা কি বাউন্ডারির বাইরে যাচ্ছে? মিড অফ দিয়ে মারতেছি। মিড অফ হয়তো খুব লম্বা। মিড অফ কি পার করতে পারতেছি নাকি মিড অফে যদি বাউন্ডারি লাইনে ফিল্ডার থাকে তার হাতে চলে যাবে। কি সুন্দর চিন্তা। ফলে বলতেছে আমি মাঠে ওই টার্গেটটা নিয়ে ব্যাট করি। আমি ধরেই নেই যে সবগুলো পজিশনে ফিল্ডার দাঁড়ানো আছে।
ফলে কোথা থেকে ফিল্ডারের মাথার উপর দিয়ে আমি বল পাঠাইতে পারি, ওটা হচ্ছে আমার প্রথম কাজ। এরপরে যদি ৪ মারি, ৪ গুলো প্র্যাকটিস করি যে কোথায় আনইউজুয়াল পজিশন আছে। যে জায়গাগুলোতে চাইলেও ফিল্ডার রাখবে না। আমি তো জানি না, আমার তো মাঠে ফিল্ডার ১১ জন না, আমার তো অজস্র ফিল্ডার। মানে যেহেতু কেউ নেই, ফলে অজস্র ফিল্ডার। আমাকে আসলে বের করতে হয় এমন কিছু জায়গা যেখানে কোনো টিমই সাধারণত ফিল্ডার ডিপ্লয় করে না। ফলে আমাকে ওরকম সব গ্যাপ বের করতে হয়, আনইউজুয়াল গ্যাপ বের করতে হয়। করে আমি প্র্যাকটিস করি। এর ফলে যেটা হয় যে আমাকে আপনি যখনই ম্যাচে ডাকেন, কালকে সকালে উঠে যদি বলেন যে, "রুম্মান তোমার ওই ম্যাচটা খেলতে হবে।" আমি না ওইখানে গিয়ে অপরিচিত ফিল করি না। আমি ফিল করি যে আমি তো গতকালকে ৬ টা ৬ মেরে আসছি। এরকম জায়গা থেকে। ফলে এই জিনিসটা আমাকে খুব অভ্যস্ততার মধ্যে রাখছে। আরেকটা জিনিস ও বলল যে, "যেটা আমি আমার যাতে পাওয়ারটা না কমে।" বলতেছে, "আপনারা জানেন আমার মূল অ্যাসেট হচ্ছে সুইট টাইমিং আর পাওয়ার। ফলে এই জায়গাটায় যাতে কোনো রকম দুর্বলতা না আসে, সেজন্য আমি একটা প্র্যাকটিস করি। সেই প্র্যাকটিসটা করার জন্য আমি ১০ টা ব্যাট কিনি প্রতি সিজনে।" একটু অবাক হচ্ছেন না? যে একটা ছেলে পাওয়ার প্র্যাকটিসের জন্য প্রতি সিজনে ১০ টা ব্যাট কেনে। এটা তো কোনো পাওয়ার হিটিং কোচের কাছে এর আগে শোনেন নাই। এই জুলিয়ান উডের কাছেও শোনেন নাই। এটার রহস্যটা কি? ও বলতেছে, "আমি এমনিতে নেট করি বা নরমালি ব্যাটিং করি দামি ব্যাট দিয়ে। ইংল্যান্ড থেকে দামি ব্যাট কিনে নিয়ে আসি। আমার ভালো ব্যাট আছে। কিন্তু কি করি ১০ টা খুব কম দামি ব্যাট কিনি। একেবারে নিম্নমানের ব্যাট। যেগুলো আসলে কোনো ডিভিশন ক্রিকেটারও খেলে না ওইটা দিয়ে। এই ব্যাটগুলোর একটা মুশকিল যেটা যে এই ব্যাটগুলো দিয়ে আপনি যদি শট করতে চান, তাহলে একেবারে প্রপার ব্যাটের মিডল না হইলে বল কোথাও যাবে না। আপ আপনি যদি খুব ভালোভাবে বল মিডল না করতে পারেন, কানাকাঞ্চিতে লেগে ৪ ছক্কা হবে? হবে না। বলরে পাঠাইতেই পারবেন না। আপনি বলের এই জায়গায় সেই জায়গায় লাগাবেন, ব্যাটের এই জায়গায় সেই জায়গায় লাগাবেন, বল কোথাও যাবে না, জায়গায় উঠে যাবে। বেশি দূর যাবে না, ৩০ গজের মধ্যে ক্যাচ উঠবে। এই যে বাজে ব্যাট, এই বাজে ব্যাট দিয়ে আমার টার্গেট থাকে অন্তত ২-৩ ওভার এই ব্যাট দিয়ে আমি ব্যাট করব এবং ৩-৪ টা ৪ মারবো, ৬ মারবো। কারণ কি ওর একটা ৪ মারতে হলে আমাকে নিশ্চিত করতে হবে যেন এক্কেবারে জায়গা মতো লাগে বলটা। এক্কেবারে যারে বলে প্রপার মিডল হওয়া। একেবারে প্রপারলি ব্যাটে টাইমিং হওয়া, প্রপারলি ব্যাটে বলে হওয়া। সেটা না হলে হবে না, ৪ হবে না, ৬ হবে না। এটা আমি জানি। ওই কাজটা আমি করি। মানে আমি নিশ্চিত করতে চাই যে আমি যখন ভালো ব্যাট দিয়ে ম্যাচ সিচুয়েশন এ নামবো, তখন যেন আমি এখানে যে পরিমাণে এফোর্ট দিয়ে একটা ৪ বা ৬ মারি, তার আর্ধেক বা ৪ ভাগের ১ ভাগ এফোর্ট দিয়েই আমি ৪ বা ৬ মেরে ফেলতে পারি। আমি ওরে জিজ্ঞেস করতেছিলাম, "এত এফোর্টলেস ব্যাটিং করেন কি করে ইদানিং?" তো বলল যে, "এইটাই দাদা। আমি ওখানে খুব কষ্ট করি।" ও কষ্টের আরেকটা জিনিস বলল যে, "আজকাল আমি দেখতেছি যে এই যে পত্রিকায় পড়ি বা আপনাদের কনটেন্ট এ শুনি যে আজকাল ভারী বল দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে।" তো ভারী বল জিনিসটা তো আমাদের ওই যে বলল যে মানে এর পরের অংশ এটা আসতেছি। যে পাওয়ার হিটিং কোচিং তো ওই অর্থে কখনো পাই নাই। ফলে ভারী বলের প্র্যাকটিস অমুক-তমুক বলে এগুলো আমি আমার মতো বানাইছি। একটা ভারী বল আমি ইংল্যান্ড থেকে নিয়ে আসছি যেটা প্র্যাকটিসের কাজে ইউজ হয়। বলল এর চেয়ে বেশি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যখন ওই যে বাজে ব্যাট দিয়ে ব্যাটিং করি, যেগুলোতে একদম প্রপার মিডল করতে হয়, ওই সময় আমার এই ছেলেপেলেগুলো যারা বল করে ওদের হাতে দিয়ে দেই আমার বাসায় আছে এক ঝুড়ি খুব নিম্নমানের বল। নিম্নমানের এই ক্রিকেট বলে কিন্তু খুব নিম্নমানের। মানে ওগুলা খেলতে ওগুলার আর কিছু নাই। ওগুলারে মারলে কোথাও যাইতে চায় না। ওই বল দিয়ে ওরা বল করে আর আমি এই ব্যাট দিয়ে ব্যাট করি। ফলে আমাকে একটা ৬ মারতে ওইখানে বলল ওই ব্যাটে ওই বল দিয়ে ছক্কা মারতে জীবন বের হয়ে যায়। ওরকম এফোর্ট দিয়ে যখন ছক্কা মেরে মাঠে আসি, তখন সুন্দর বল, সুন্দর ব্যাট পাইলে তো এফোর্ট দেওয়াই লাগে না। জাস্ট একটু চালায়া দিলেই ছক্কা। জাস্ট একটু ফ্লিক করলেই ছক্কা। এই জিনিসটা দেখেন, ও সঙ্গে ভারী বলেরও প্র্যাকটিস করে। এই জিনিসটা মানে আমরা তো রুম্মানরে সবাই এরকম ভাবতে অভ্যস্ত যে রুম্মান চিন্তা করে না। রুম্মানের মাথায় বোধহয় চিন্তা নাই। মানে আমরা যে কত পূর্ব নির্ধারিত একটা সিদ্ধান্তের মধ্যে বসবাস করি, সেটা আজকে রুম্মানের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হচ্ছিল। যে ও ছোট মানুষ, আমাদের তুলনায় তো অনেক ছোট মানুষ। কত সুন্দর বুদ্ধি আবিষ্কার করছে। কত সুন্দর বুদ্ধি আবিষ্কার করছে। নিজেরে ঠিক রাখার জন্য। নিজেরে ঠিক রাখার জন্য আরেকটা কাজ সে করে। বলল যে, "আমি ম্যাচ কম খেলি এটা আপনারা টের পান না। কারণ হচ্ছে যে আমি যে যথেষ্ট ম্যাচ খেলি, যথেষ্ট না হলেও মোটামুটি সংখ্যক ম্যাচ খেলি। কারণ আমি বছরে ২-৩ মাস ইংল্যান্ডে কাটাই। ইংল্যান্ডে কোনো লিগ-টিগ তো পাই না।" খুব অকপট ছেলে। মানে আপনি রোমানের সঙ্গে যখন কথা বলবেন, আপনার মনে হবে যে এত সরল, সব গড় করে বলে যখন বলার। আবার যখন বলতে চায় না, তখন কিছুই বলতে চায় না। বলতেছে যে, "ওখানে গিয়ে তো লিগ-টিগ খেলি না।"
কি খেলি? সানডে আর স্যাটারডে এই উইকেন্ড ক্রিকেট খেলি। এখন উইকেন্ড ক্রিকেট হচ্ছে এক ধরনের খ্যাপের ক্রিকেট। মানে আপনি যদি সানডেতেই স্যাটারডেতেই ভালো না করেন, আপনার সানডে আরেক মালিক দলে নাও নিতে পারে। ওখানে আপনার আসলে প্রতি সপ্তাহে নিশ্চিত করতে হবে যাতে আপনি পরের দিনের বা পরের সপ্তাহের ম্যাচ পান। ফলে ওখানে আপনাকে বিপুল চ্যালেঞ্জ এবং প্রেশার নিয়ে খেলতে হবে। প্রতিদিন আপনাকে রান করতে হবে। এই যে মাঠে নামলেই রান করার যে অভ্যাস, এই অভ্যাসটা তৈরি হয়েছে আমার ইংল্যান্ডে খেলে। ইংল্যান্ডে যাই, প্রতি সিজনে ৬০টা ৬৫টা ম্যাচ খেলি, মিস করতে চাই না একটা সপ্তাহ। যে এই সপ্তাহে আমি যদি ২টা ম্যাচের একটাতেও বড় ইনিংস খেলতে না পারি, আগামী সপ্তাহে একটা ম্যাচও পাবো না। তো ওটা তো ফিনান্সিয়ালিও ক্ষতিকর আমার জন্য। আসছি খেলতে, সেটা হলো না, আবার ফিনান্সিয়ালিও ক্ষতিকর। মানে পার ম্যাচ কন্ট্রাক্ট হয়। ফলে এটা তো মিস করা যাবে না। ফলে আমাকে মাঠে নামলেই রান করতে হয় এবং রান করতে শিখে গেছি। যে আমাকে মাঠে নামায় দেওয়া হবে, বোলারকে কি হচ্ছে, কি অমুক-তমুক এগুলো আমার মাথায় নেওয়ার সুযোগ নেই। আমি মাথায় নেইও না। সবকিছু মাথার বাইরে রাইখা আমি জানি আমাকে রান করতে হবে। বলল ওই প্রস্তুতিটাই যখন আপনারা দেখেন যে বিপিএল এ একটু সুযোগ পাই বা এই এনসিএল এ এবার নামলাম, ওই প্রস্তুতিটা কাজে লাগে। যে আমি যেকোনো সময় রান করার জন্য রেডি। আপনি যেকোনো সময় ডাক দিয়ে যদি বলেন, "রোমান অমুক জায়গায় খেলতে যাইতে হবে।" ওখানে একটা উইকেট আছে তো, একটা ব্যাট দিবে তো আমাকে, প্রতিপক্ষ তো বলই করবে। আমি রান করতে পারবো। এই কনফিডেন্সটা ভেতরে চলে আসছে। অবশ্য বলতেছিল যে, "দাদা নার্ভাস লাগে, নার্ভাস লাগে।" যখন অনেকদিন পরে খেলতে নামি, রেগুলার তো খেলা হয় না। এই যে গত বিপিএল এ ১ম ম্যাচটা যেটা আপনি খুব প্রশংসা করতেছেন, খুব নার্ভাস লাগে। যতই বলি যে কাউরে ডরাই না, কাউরে না, আপনারা আমার ইমেজ যেমনই ভাবেন, শেষ পর্যন্ত খুব নার্ভাস লাগে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা রাখি যে আল্লাহ এই যে কষ্টটা করি তার প্রতিদান হিসাবে হয়তো শেষ মুহূর্তে বলল যে সে ১ম ডেলিভারিটা ঠিক আগ মুহূর্তে মনে হয় যে সব শান্ত হয়ে গেছে। আর মাথার মধ্যে কোনো দুশ্চিন্তা নাই। এখন পারবো। বলল যে এটা হয়তো আল্লাহই করে দেন। কিন্তু তার আগ পর্যন্ত নার্ভাস লাগে। নার্ভাস লাগে না বললে মিথ্যা কথা বলা হবে। শেষ যে বিষয়টা একটু টেকনিক্যাল একটা বিষয় নিয়ে ওর কাছ থেকে, টেকনিক্যাল না মজার বিষয় নিয়ে জানতে চাইছিলাম যে আপনি যে সুইং করেন ব্যাটে, এত লম্বা সুইং এ যে ছক্কাটা মারলেন, এত লম্বা একটা সুইং করে ইয়ে করলেন, ব্যাটটা চালাইলেন। বা বেসটাই যে শক্ত। এই জিনিসগুলো আপনি তো জীবনে পাওয়ার হিটিং কোচ দেখেন নাই। জুলিয়ান উডও দেখেন নাই। এর আগে আমাদের কে যেন আসছিল, মর্নে মর্কেল, তাও পান নাই। এই জিনিসগুলো কিভাবে শিখলেন? তো বলল যে সুইং এর ব্যাপারটা খুব ন্যাচারাল। এইটা হচ্ছে বাংলাদেশে যারা টেনিস বলে ক্রিকেট খেলে আসছে, তারা দেখবেন প্রত্যেকে লম্বা সুইং করে ব্যাট চালাইতে পারে এবং হাই ব্যাকলিফটে ব্যাট চালাইতে পারে। ফলে এইটা আমার একার না। বলল যে বাংলাদেশে টেনিস বলে খেলে আসা মানেই আপনার এই জিনিস থাকবে। না থাকলে আপনি পারবেনই না। কারণ টেনিস বলে আমাদেরকে খেলতে হয়েছে এবং আমি এখানে অফ দ্য রেকর্ড একটা জিনিস বলে রাখি, অফ দ্য রেকর্ড ক্যামেরার সামনে বলতেছি। সেটা রোমান বলে নাই, সেটা রোমান কিন্তু দেশে থাকলে প্রচুর টেনিস বলের খ্যাপ এখনো খেলে। ফলে টেনিস বলে খেলতে গেলে এটা সত্যি কথা যে আপনি যদি খুব ভালো সুইং করে জোরে পাওয়ার দিয়ে না মারেন, আপনি টেনিস বলকে মাঠের বাইরে পাঠাতে পারবেন না। টেনিস বলে খেলা খুব কষ্টকর জিনিস ব্যাটসম্যানদের জন্য। তো বলল আমার ওই টেনিস বলের জিনিসটা, টেনিস বলের খেলাটা আমার ব্যাট সুইংটাকে অনেক শক্তিশালী করছে, অনেক লম্বা করছে। সেটা একটা ব্যাপার। আর বলল যে বেশ শক্ত করে ব্যাটিং করা, এটা আমিও বুঝতাম না। এটা যে খুব উপকারের দেয়, এটা তো কেউ কোনোদিন শিখায় নাই। এটা তো আগে আমাদের কোচরাও হয়তো প্রপারলি জানতেন কিনা আমি জানি না। বলল আমি তো পাওয়ার হিটিং কোর্স পাই নাই। কিন্তু একটা জিনিস করি, গত ২-৩ বছর ধরে আমি দেখি যে বিপিএল এ, বিগ ব্যাশে যারা প্রচুর আনঅর্থোডক্স শট করে রান করতেছে, ওদের মেইন স্ট্রেংথ গুলো কোথায়, কোথায়? বলল আমি বড় স্ক্রিনে এই ভিডিওগুলো চালায়, চালায় বোঝার চেষ্টা করি। তো একটা জিনিস কমনলি বুঝছি যে যারা ইম্প্রোভাইজ করে শর্ট করে তাদের বেসটা খুব শক্ত থাকতে হয়। এখন এটা বেস বলতে কি আসছে কিনা আমি জানি না। কিন্তু এটা মোটামুটি ফলো করতেছি গত ২-৩ বছর। সেটার কারণে ওই যে লাস্ট মোমেন্ট ফুটওয়ার্কের পরে নিজের বেসটা শক্ত করা, কোমরের দিক থেকে পাওয়ারটা জেনারেট করা, এই জিনিসগুলোতে একটু জোর দিচ্ছি। আগে থেকেই হয়তো এটা ছিল। কারণ আপনারা ছোটবেলা থেকেই আমাদের দেখছেন যে আ রোমান এই কাজগুলো পারে, শক্তিটা তার আছে। এই কথাটা বলার পরে আমার মনে হলো হ্যাঁ, আসলেই তো ছোটবেলা থেকেই এগুলা দেখছি। আজকে রোমানরে নিয়ে কথা বলতে গিয়ে একটু স্নেহ মাখা একটা স্বর হয়তো আপনারা টের পাচ্ছেন। আ রোমানের বয়স কত? ৩৩ হয়ে গেছে। আমার বয়স ধরেন কত? ওর থেকে ১৩-১৪ বছরের বেশি। ফলে এমন তো না যে ও আমার তুলনায় একেবারে বাচ্চা। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে ওরে আমরা বাচ্চা হিসেবেই চিনি। আমাদের যে জেনারেশনটা আমরা পর্যন্ত রুম্মানরে আমরা বাচ্চা হিসেবেই চিনি। ওর যখন ১৩-১৪ বছর বয়স তখন থেকে ও এই
ডোমেস্টিক সার্কিটে এজ লেভেল টেস্ট লেভেল একদম ছক্কা টক্কা মেরে খুব পাওয়ার হিটিং এর জন্য খুব বিখ্যাত হয়ে গেল। মানে আমরা দেখতেছি না, আমার চোখের সামনে হয়তো একটা দুটো ইনিংস পড়তেছে, কিন্তু বেশিরভাগই শুনতেছি যে রুম্মান অমুক জায়গায় এজ লেভেলে ফাটায় দিচ্ছে, তমুক জায়গায় এজ লেভেলে ফাটায় দিচ্ছে। বিশেষ করে খুব আলোচনায় আসলো আমরা বোধহয় একটা এশিয়ান গেমস, হ্যাঁ এশিয়ান গেমসে গোল্ড জিতলাম রোমানের ওরকম একটা পিটুনি কল্যাণে। তখন রোমান জাতীয় দলে আসে নাই। তখন থেকেই আমরা জানি যে রোমান একদিন জাতীয় দলে আসবে, এবং ওই সময় থেকেই আমরা রসিকতা করে বলতাম কথাটা, পরে যেটা প্রাণপণ বিশ্বাসও করতাম যে আমাদের একটা ম্যাক্সওয়েল আসবে। ম্যাক্সওয়েল আসবে কেন বলতাম, যে ও একটু নিচের দিকে ব্যাট করতে পছন্দ করে, নিচের দিকে গিয়ে ওরকম ঝোড়ো ব্যাটিং করে, আবার প্রয়োজন হলে যে কত সুন্দর সময় ধরে উইকেটে থাকতে পারে সেটাও সে প্রুভ করছে। আর হচ্ছে খুব কার্যকর একটা লেগ স্পিনার। ম্যাক্সওয়েল তো লেগ স্পিনার না, ও আবার খুব কার্যকর লেগ স্পিনার। ফলে ওরকম একটা পজিশনে মানে আমরা তো যার তার নামের শেষে ফিনিশার লাগাই দিছি, রোমানের চেয়ে সুন্দর ফিনিশার আমরা কয়টা পাইছি। আর রোমান যখন সত্যি সত্যি জাতীয় দলে আসলো, আপনি ধরেন সাকিবের সঙ্গে সেই পার্টনারশিপ, নিদাস ট্রফির ফাইনালে সেই ইনিংস, কত ইনিংস মনে করতে পারবেন না। আমার মাঝে মাঝে অবাক লাগে যে রোমানটা কি কারণে বাদ পড়লো। পারফরমেন্সের কারণে যদি বাদ দিতে হয়, হ্যাঁ এভারেজ টেভারেজ দেখেই যে আমার সামনে খোলা আছে, আপনার এখন সন্দেহ হবে যে না ঠিক আছে কোনোটারই তো অ্যাভারেজ 30 না, তাহলে বাদ পড়াই ঠিক আছে। কিন্তু আমাদের ওই সময় কয়জন ব্যাটসম্যানের অ্যাভারেজ 30 ছিল? কয়জন ব্যাটসম্যানের টি-20 স্ট্রাইক রেট 130-30 ছিল? বেশি তো ছিল না। রোমান হ্যাঁ অফ ফিল্ড অনেক ঘটনা ছিল, অনেক কিছু ছিল, রোমান নিজেকে সামলায় রাখতে পারলে হয়তো এত দ্রুত বাদও পড়তো না। যাই হোক সেসব গল্প আজকে আর না করি, সব তো বহুত বলছি। আজকে খুব ভালো লাগতেছে রোমানের নিয়ে কথা বলতে, ভালো কথাগুলোই বলি। বিশেষ করে রোমানের একটা জিনিস দেখেন, ওর ওয়ান ডে তো পরীক্ষিত, কি সুন্দর সুন্দর ইনিংস। তারপরে ও টি-20 তো দুর্দান্ত খেলে, টি-20 তো বলার অপেক্ষা রাখে না। টেস্টে দেখেন, আমার রোমানের কথা বেশি মনে পড়ে হচ্ছে টেস্টে। টেস্টেও তার দুর্দান্ত শুরু হলো, বিশেষ করে অভিষেক টেস্টের সেকেন্ড ইনিংসে সে একটা 60+ ইনিংস খেলে অপরাজিত ছিল। ওই দৃশ্যটা তো এই যে দেখেন ছবিটা, এই দৃশ্যটা তো আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক যে ট্রাজিক দৃশ্যগুলো আছে তার ভিতরে একটা। এক প্রান্তে একা ইংল্যান্ডে হারানোর জন্য লড়াই করে গেল, আগের দিন থেকে পরের দিন পর্যন্ত পারলো না। শেষ পর্যন্ত এই যে বেন স্টোকস এসে মাথায় হাত বুলায় দিচ্ছে। ওই দিনটা আমি বুঝছিলাম ওই অনেক বল খেলছিল, অনেক বল খেলছিল এবং প্রপার ব্যাটিং করছিল। ওই দিনটা আমি প্রথম ওরে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম যে এই ছেলেটা আমাদের অনেক অভাব মিলায় দেবে, অনেক অভাব মিটায় দেবে এই রোমান। আমরা হয়তো গিলক্রিস্ট পাবো না কোনোদিন, তখনও ম্যাক্সওয়েল তো এরকম হয় নাই। ও তো কিপার ব্যাটসম্যান না, ফলে গিলক্রিস্ট তো পাবো না। কিন্তু ওই যে লোয়ার অর্ডারে টেস্টে, ওয়ান ডেতে বা ওপরের দিকে ওয়ান ডে টি-20তে কি অসাধারণ একটা অ্যাসেট আমাদের হইতে যাচ্ছে। নানা কারণে পেলাম না, নানা কারণে হলো না। এখন কথা হচ্ছে যে সব কি শেষ হয়ে গেছে, আর কি কিছুই বাকি নাই? এটা আমি রোমানকে জিজ্ঞেস করলাম আজকে গল্পের শেষ দিকে, যে রোমান যখনই ফেসবুকে আপনার নিয়ে স্ট্যাটাস দেই বা আপনি একটা ইনিংস খেলেন, আমার ফ্রেন্ড লিস্টেরই প্রচুর লোকজন স্ট্যাটাস দেয় রোমানকে আরেকবার দলে দেখতে চাই। রোমান নামটা তো এখন কম লোকে জানে, সাব্বিরকে আরেকবার দলে দেখতে চাই। তো আপনি স্বপ্ন দেখেন? তো বললো যে দাদা এটা দুটো দিক আছে, এক হচ্ছে এই যে প্রচুর লোক এটা লেখে না, আমার কাছে মনে হয় এইটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। কি পাইলাম বা না পাইলাম, কি পুরস্কার পাইছি জীবনে, কি রান করছি, এগুলোর আসলে খুব বেশি মূল্য নাই। সবচেয়ে বেশি মূল্য হচ্ছে এই যে এখনো লোকজন আমি একটা ইনিংস খেললে এই কথাগুলো বলে। এই ভালোবাসার চেয়ে বড় পাওয়া এই পৃথিবীতে আর নাই। এরপরে বলতেছে দাদা স্বপ্ন না দেখার কোনো কারণ নাই। কারণ মানে ও যে এত সুন্দর কথা বলতে পারে এইসব বিষয় নিয়ে, এইটাও খেয়াল করি নাই এর আগে। কত আড্ডা দিছি কিন্তু খেয়াল করা হয় নাই। ও বলতেছে ওই যে আপনারাই বলেন না যে মানুষ স্বপ্নে বাঁচে, তা আমি কিন্তু দাদা সত্যি স্বপ্নের জন্য বেঁচে আছি। আমি জানি না যে আমার আসলে আর কোনো মোটিভেশন বেঁচে থাকার জন্য আছে কিনা। আমি আর কিছু ভাবতে পারি না, আর কিচ্ছু ভাবতে পারি না ক্রিকেট ছাড়া। আমি হয়তো খেলতেছি না, আমি হয়তো আলোচনায় নাই, আমি হয়তো রান করতেছি না, কিন্তু আমার ক্রিকেট ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমার ভাবনায় একটা জিনিসই আছে, ক্রিকেট। ফলে আমি যতদিন পর্যন্ত আমার শরীর চলে আমি ক্রিকেট খেলে যাব, এবং ক্রিকেট খেলে যাব ওই একটা স্বপ্নে যে আমি আবার জাতীয় দলের হয়ে খেলতে চাই। এখন সেই জিনিসটা তো আমার হাতে নাই। আমার হাতে আছে শুধু আমি রান করে যাওয়া। এই যে যেভাবে বললাম এভাবে প্রস্তুত থাকা, যে কোনো দিন সকালে আমার ডাকলে যেন আমি রান করতে পারি, সেটার জন্য প্রস্তুত থাকাটা।
আর হচ্ছে জীবনটার একটু গোছায় আনা, যেসব প্রবলেমের কথা আপনি জানেন, আমি জানি, ওগুলা যাতে আর না ঘটে সেগুলো ঠিকঠাক করা। সবকিছু ঠিক করে নিজেরে প্রস্তুত রাখা এবং ওই স্বপ্নটা দেখতে থাকা। এত সুন্দর করে বলল, আমার এই ইন্টারভিউটা পরে মনে হলো যে এই ইন্টারভিউটা আসলে ক্যামেরার সামনে নেওয়া দরকার ছিল। এই ছেলেটা এত ম্যাচিউরড হয়ে গেছে কথাবার্তায়, এত ম্যাচিউরড হয়ে গেছে কল্পনাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। ও যখন শেষের বলতেছিল, "I was literally crying, I was literally crying." আমি জানি হয়তো রোম্মানকে আর কখনো লাল সবুজ জার্সিতে দেখব না। রোম্মান নিশ্চয়ই এটা বিশ্বাস করে না বলেই তো কথাটা বলল যে, "যতদিন শরীর চলে ক্রিকেট খেলবো এবং যতদিন ক্রিকেট খেলবো ততদিন এই স্বপ্নটা দেখে যাবো যে আরেকবার জাতীয় দলে খেলতে চাই।" আমি সেই দিনটা আরেকবার দেখতে চাই। বিশ্বাস, অবিশ্বাস আলাদা কথা। সত্যি, অসত্যি, বাস্তব, অবাস্তব এগুলো অনেক দূরের কথা। স্বপ্ন হচ্ছে রোম্মানকে আরেকবার জাতীয় দলে দেখা। ওই যে মানুষ স্বপ্নে বাঁচে, রোম্মানও যেহেতু স্বপ্নে বেঁচে আছে, আমরা যারা রোম্মানের ব্যাটিং এর ভক্ত আমরা ওই স্বপ্নে বেঁচে থাকি। রোম্মানের জন্য প্রার্থনা থাকলো আরেকবার যেন অন্তত ওই শোটা জাতীয় দলের হয়ে দেখতে পাই। সেই দিনের যে অপেক্ষায় থাকলাম সবার জন্য ভালোবাসা।